আপনারা যদি বগালে কেউ কারণ আসার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার স্কিপ করা উচিত, কারণ এই ভিডিওটি দেখার পর আপনি হয়তো আপনার ট্যুর প্ল্যানটাই ক্যান্সেল করে দিবেন। সেটা উচিত হবে না, অনেক সুন্দর লাগতেছে। ওয়াও, ইটস বিউটিফুল। আরেকটা, এটা এখনো ফুটে নাই, ফুটবে। আপনারা বগালেকে আসলে এইভাবে নৌকা বাইতে পারবেন। আমরা এখন কেউ কারণে চড়ে উঠবো। আমরা এখন আছি বান্দরবন শহরে। আমরা এখন এখান থেকে একটা বাস নিব, সেই বাস নিয়ে চলে যাব রুমাতে। দেন ওইখান থেকে আমরা চান্দের গাড়িতে করে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। বান্দরবন থেকে রুমা আপনি লোকাল ট্রান্সপোর্টে করে যেতে পারেন। আমি আপনাদেরকে বাসে যাওয়ার জন্য প্রেফার করব, তবে আপনি চাইলে চান্দের গাড়ি অথবা সিএনজিতে করেও যেতে পারেন। এই পথে আপনাকে 4টি চেকপোস্ট পার করতে হবে এবং প্রত্যেকটা চেকপোস্টে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে। সো এখানে আসার আগে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাথে রাখবেন। আমরা এখন আছি রুমা বাজার বাস স্টপে। আমাদের বাস জার্নি এই পর্যন্তই। এখান থেকে আমরা চাঁদের গাড়িতে করে চলে যাব বগালেক। বগালেক যাওয়ার পথে ঘুরে আসতে পারেন মুনলাইপাড়া থেকে। এখানে আপনি বিভিন্ন ধরনের পাহাড়ি ফল পেয়ে যাবেন। আমরা এখন আছি মুনলাইপাড়াতে। এখান থেকে চাইলে অনেক কিছু কিনতে পারেন। স্পেশালি এই পাড়াটা পাহাড়ি ফলের জন্য বিখ্যাত। এইখানে অনেক ধরনের আম পাওয়া যায়, এগুলো সব পাহাড়ি আম। এগুলো 120 টাকা কেজি, অনেক লম্বা। আমি এইটা নিয়েছি, এটার প্রাইস 50 টাকা। এটার ওজন হলো 500 গ্রাম। পাহাড়ের পাড়াতে যে আমগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আমাদের সমতলে পাওয়া আমের মতো না। এখানকার আমগুলো অনেক অথেন্টিক, অনেক বেশি অর্গানিক। ওরা জাস্ট গাছ থেকে পারে, গাছ থেকে পেরে এনে ওদের পাড়ার সামনে যে লোকাল দোকান থাকে ওখানে বিক্রি করে। সো এখানে আম খেলে আপনারা অন্যরকম একটা ফিল পাবেন। ইভেন রাজশাহীর আম ছাড়া বাংলাদেশের যত বড় বড় আম বাগান আছে ওইখানকার আমে আপনারা এত সুন্দর স্বাদ পাবেন না, পাহাড়ে এসে আপনি যে স্বাদটা পাবেন। আগে আমি পাহাড়ের পেঁপে অনেক পছন্দ করতাম, এখন পেঁপের সাথে সাথে পাহাড়ের আমগুলো আমার পছন্দের তালিকায় চলে আসছে। বিকজ এটা অনেক বেশি অথেন্টিক, অনেক বেশি পিওর এবং অনেক বেশি একটা টেস্ট আপনাকে দিবে, যেটা অন্য কোথাও আপনি পাবেন না। আমরা চলে আসছি বগালেক বৃষ্টির মধ্যে। এখন বৃষ্টি হচ্ছে চারপাশে। আমরা আজকে বগালেক ঘুরবো এবং এখানে এক রাত স্টে করবো। দেন আগামীকাল আমরা চলে যাব কেওক্রাডংয়ে। বগালেক আসার পর প্রথমেই আপনারা এখান থেকে বগালেকের সম্পূর্ণ ভিউ দেখতে পাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে, আপনাদের বাজেট অনুযায়ী আপনারা বুক করতে পারেন। এখানে লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত বিভিন্ন বাজেটের রিসোর্টই আছে। বাজেট ফ্রেন্ডলি ট্যুরের জন্য আপনারা চাইলে লোকালদের বাসায়ও থাকতে পারেন, আবার প্রিমিয়াম এক্সপিরিয়েন্স নিতে চাইলে তখন আপনারা এই রিসোর্টগুলোতেও চেক ইন করতে পারেন। জুম ঘরের মতো ছোট্ট এই ঘরটাই আমাদের আজকের রিসোর্ট। এখানে রিসোর্ট বলতে এখানকার স্থানীয় উপজাতিদের বাসা, এটা কি সাধারণত তারা রিসোর্ট বলে। এইটা আমাদের রুম বগালেকে। এখানে টোটাল 3টা বেড আছে, এই যে একটা, সেকেন্ড ওয়ান অ্যান্ড থার্ড ওয়ান। প্রতিটা বেডে 3 জন করে থাকতে পারবে। টোটাল এই রুমের 9 জনের ক্যাপাসিটি আছে। বাট আমাদের হোস্ট আমাদেরকে এই রুমের মধ্যে 12 জনকে দিয়েছে। এই রুম থেকে আপনারা সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। এখানে ছোট একটা বারান্দা আছে, ছোট না বড়ই বলা যেতে পারে। অ্যান্ড এইখান থেকে বগালেকও দেখা যাচ্ছে। এটাই হচ্ছে বগালেক। যদি আরেকটু উঁচুতে হতো তাহলে আরও সুন্দর ভিউ পাওয়া যেত, বাট নিচে হওয়ার জন্য খুব সুন্দর ভিউ পাওয়া যাবে এমনটাও না। যদি পাহাড়ের উপরে আপনারা রিসোর্ট নেন কেওক্রাডংয়ে তাহলে কিন্তু অনেক সুন্দর ভিউ পাবেন। আশেপাশের এনভায়রনমেন্ট আপনাদেরকে দেখাই। নিচে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অত্যন্ত ময়লা। এখানে পলিথিন, প্লাস্টিকের বজ্র যেমন বোতল সহ বিভিন্ন ধরনের ময়লা আছে। আমাদের জন্য এক্সট্রা বিছানা নিয়ে আসছে, 2টা বালিশ আর হচ্ছে কম্বল। এটা বিছিয়ে আমাদেরকে আজকে ঘুমাইতে হবে। এভাবেই তারা 9 জনের রুমে 15 জন 20 জন করে অ্যারেঞ্জ করে থাকে সাধারণত। একটু পর আমরা এখান থেকে বের হবো গোসল করার জন্য। দেন আমি আপনাদেরকে বগালেকের সুন্দর ভিউটা দেখাবো। আমরা এখন আছি বগালেকে। আমার পেছনে যে বড় লেকটা দেখতে পাচ্ছেন এটাই হলো বগালেক। এখানে আসলে আপনাদের এটাকে অ্যাকচুয়ালি লেক মনে হবে না, বড় একটা দিঘি মনে হবে, কারণ এটা সাইজ খুবই ছোট। গুগল ম্যাপে দেখলে এটাকে মনে হয় অনেক বড়, বাট অ্যাকচুয়ালি এটা খুবই ছোট। আমাদের বাংলাদেশের সমতলে যে দিঘি আছে, বড় বড় পুকুর আছে, অনেক ক্ষেত্রে ওই পুকুরগুলোর সাইজও এটা থেকে বড় হয়ে থাকে। ওইদিকে আপনারা সেই অংশটা দেখতেই পাচ্ছেন। সো বুঝতেই পারছেন এটা কত ছোট। এখানে নৌকা পাওয়া যায়, দেখতে পাচ্ছেন এরকম। এখানে 2টা নৌকা আছে। আপনারা যারা এই লেকটাকে এক্সপ্লোর করতে চান তারা এখান থেকে নৌকা ভাড়া নিতে পারেন। নৌকা ভাড়া নিয়ে এই লেকের মধ্যে এক্সপ্লোর করতে পারেন। আর লেকের কিনারায় কিন্তু পানি খুবই কম, এই জন্য এখানে
পদ্ম ফুল আছে, এগুলো কিন্তু পদ্ম ফুল, শাপলা না। এরকম প্রচুর পদ্ম ফুল আছে লেকের মধ্যে। হয়তো পদ্ম ফুলের সিজনে পদ্ম ফুলের পরিমাণ আর অনেক বেড়ে যাবে। আমি এখন বোট রাইড করবো এখানে। আমি আগে চাই, এই বোটটাকে আমরা এখানে পেয়েছি, এটার কোনো চালক নাই, সো ফ্রিতেই রাইড করব। ঘোরান ঘোরান। এগুলো হচ্ছে বগা লেকের পদ্ম ফুল। এখানে আসলে আপনারা এরকম অনেক পদ্ম ফুল দেখতে পাবেন। এই যে ফুলটা কি ছিড়বো? ছেড়া উচিত হবে না, অনেক সুন্দর লাগতেছে। ওয়াও, ইটস বিউটিফুল। এই যে আরেকটা, এটা এখনো ফুটে নাই, ফুটবে। এখানে আরেকটা আছে ফুলের কলি, এটা আরেকটু বড় হবে দেন ফুটবে। আমরা এখন বোট রাইড করতেছি বগা লেকে। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন, কারণ এটা ট্রাই না করলে আপনারা বগা লেকের আসল সৌন্দর্যটাই উপভোগ করতে পারবেন না। সো ইফ ইউ ওয়ান্ট টু কাম হিয়ার ইউ শুড ট্রাই ইট। আপনারা বগা লেকে আসলে এইভাবে নৌকা বাইতে পারবেন। আমি এখন আছে লাদাখ পয়েন্টে। আমার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা দেখতে অনেকটা লাদাখের পাহাড়ের মতো লাগে, এই জন্য এটাকে সবাই লাদাখ পয়েন্ট বলে। এখানে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়, এবং এটা কিন্তু নেটওয়ার্ক পয়েন্টও, কারণ এখানে আসলে আপনি নেটওয়ার্ক পাবেন। দ্যাটস ওয়াই অনেকেই এই জায়গাতে আসে, বাট এখন বৃষ্টি হচ্ছে তাই কেউ নেই, আমি একাই এখানে ভিডিও শ্যুট করতে পারতেছি। এটাই হচ্ছে বগা লেকের লাদাখ পয়েন্ট। আমার বাঁ দিকে এবং আমার ডান দিকে যে রিসোর্টগুলো দেখা যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি এখানকার স্থানীয়দের বাসা। যখন টুরিস্টের পরিমাণ বেশি থাকে তখন তারা এগুলোকে রিসোর্ট হিসেবে ভাড়া দেয়, এবং অন্য সময় তারা নিজেরাই থাকে। সেম সাজেকের মতো, সাজেকের সময় এমন ছিল, তাদের রুমগুলোই তারা রিসোর্ট হিসেবে ভাড়া দেয় সিজনে, স্পেশালি ফ্রাইডে এবং স্যাটারডেতে। এখানকার আর্কিটেকচারাল ডিজাইন এবং এখানকার রিসোর্টগুলোর স্টাইল দেখলে মনে হইতে পারে যে এটা অ্যাকচুয়ালি সাজেক। আপনারা যদি 10 থেকে 15 বছর আগে সাজেককে কল্পনা করেন তাহলে সাজেক অনেকটা এরকমই ছিল। বগা লেকের পানির গভীরতা নিয়ে অনেক প্রশ্ন আছে অনেকের, এখানে কতটুকু পানি আছে এটা নিয়ে এক একজনের এক এক ধরনের মতবাদ। বাট অ্যাকচুয়ালি এখানকার গভীরতা হচ্ছে 115 ফুট, যেটা 2005 সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম বের করেন। বগা লেক এই জায়গাটাই হচ্ছে পুরো স্ক্যাম। এখানে আসতে হলে সবাইকে গাইড ম্যান্ডেটরি নিয়ে আসতে হবে, বাট অ্যাকচুয়ালি গাইডের রোলটা কি, তার কাজ কি, আই ডোন্ট নো। আমি এখনও পর্যন্ত আমাদের যে গাইড আছে সে কেন আসছে, তাকে কেন নিয়ে আসা হয়েছে, এগুলো আমার মাথায় ঢোকে না। আমরা অফ ট্রেলে দেখছি আন্দারমানিক, সাকাহাফং, নাসাইহং, রিজার্ভ ফরেস্ট, ওইসব জায়গাতে গাইড নিয়ে যায়, ওইটা ঠিক আছে। বাট এখানে পুরো রাস্তা, এটা পুরো একটা শহরের মতো, ছোট মিনি শহরও বলতে পারেন। এখানে গাইডের কাজ কি আমি এটাই বুঝি না। এটা একটা পুরো স্ক্যাম, একটা সিন্ডিকেট, দ্যাটস ইট, এর বাইরে কিছু না। এছাড়াও এখানে আসার সময় আপনাকে 4 থেকে 5টা চেকপোস্ট পার করতে হবে। আমরা বান্দরবান শহর থেকে রওনা দিয়েছি ভোর 6টায়, এবং আমরা যেদিন আসি ওই দিন বিকেল 5টায় এখানে পৌঁছাইছি বগা লেকে, এবং ওই দিন কিন্তু কেউ কারণ যেতে পারিনি। অথচ এটা এত শর্ট একটা রাস্তা, একদিনে বগা লেক কেউ কারণ ঘুরে আবার রিটার্ন করা পসিবল যদি আমরা টাইমটাকে ইউটিলাইজ করতে পারি। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে ভোর 4:30। আমরা এখন এখান থেকে চলে যাব কেওক্রাডংয়ে, দেন সূর্যোদয় দেখে তারপর আবার এখানে রিটার্ন করব। এই হলো সবার অবস্থা, সবাই খুব তাড়াহুড়া করতেছে, কারণ গাড়ি ছেড়ে দিবে, লেট হইলে তার এখানেই থাকা লাগবে। এই যে আমাদের চাঁদের গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে, গাড়ি ফুল হলেই চলে যাবে কেওক্রাডংয়ে। একটা রেডি, আমরা সম্ভবত এটাতে যাব। যত সকাল সকাল যাওয়া যাবে তত ভালো, কারণ লেট করলে তখন সূর্যোদয় দেখতে পারবেন না। দেখা যাবে ওইখানে যেতে যেতে সূর্য উঠে যাবে, তখন আপনারা এই মোমেন্টটা পাবেন না কেওক্রাডং যাওয়ার পর। পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাই বগা লেক ভিউ পয়েন্টে। বগা লেক থেকে ভিউ পয়েন্ট পর্যন্ত আসতে আমাদের 15 মিনিটের মতো সময় লাগে। আমরা এখন থেমেছি বগা লেক ভিউ পয়েন্টে। এখান থেকে সম্পূর্ণ বগা লেকের একটা সুন্দর ভিউ দেখা যায়, আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। এই যে আমার পেছনে এইটাই বগা লেক ভিউ পয়েন্ট, এখান থেকে সম্পূর্ণ বগা লেকটা দেখা যায়, দ্যাটস ওয়াই এটাকে বগা লেক ভিউ পয়েন্ট বলে। এখান থেকে দেখলে বোঝা যাবে যে এটা খুব বেশি বড় না, এটা ছোট, দিঘির মতো বলা যেতে পারে। ভিউ পয়েন্ট দেখা শেষ করে আমরা আবার রওনা দিই কেওক্রাডং এর উদ্দেশ্যে।
বলে রাখা ভালো, এটা বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ চূড়া। আমরা চলে এসেছি কেওক্রাডং-এ। আমরা এখন কেওক্রাডং-এর চূড়ায় উঠবো। এই দিকটাতে কেওক্রাডং-এর চূড়ায় আপনি অনেক সুন্দর ভিউ দেখতে পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে জায়গাটা মাছের বাজার হওয়ায় ভিউটা উপভোগ করতে পারবেন না। আর সত্য বলতে, একটা পাহাড়ের চূড়ায় রিসোর্ট হবার পর সে পাহাড় আর সুন্দর থাকে না। যে পাহাড়ে রিসোর্ট নেই সে পাহাড়ই সুন্দর, আর যেখানে রিসোর্ট আছে কেন জানি সেটাকে আমার পাহাড় বলতেই লজ্জা লাগে। এই জায়গাটা নীলগিরি, নীলাচল, চিম্বুক ওই জায়গাগুলোর মতোই। এখানে এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই। অ্যান্ড সব থেকে বাজে ব্যাপার হচ্ছে এখানে আসলে আপনি কোনো ওয়াইল্ড এক্সপিরিয়েন্স পাবেন না। আমরা যারা হিল ট্রেকার আছি আমাদের কাছে এগুলো তেমন ভালো লাগবে না, বাট যারা লাইট ট্রাভেলার আছে, বিভিন্ন সিটি ট্রাভেল করে বা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করে, যারা অ্যাডভেঞ্চার ডেস্টিনেশনে যেতে পারবে না, ওদের জন্য এটা ঠিক আছে। এখানে আসার থেকে আমি প্রেফার করবো সাজেকে যাওয়া বেটার। সাজেক, মিরিঞ্জা ভ্যালি, চিম্বুক রেঞ্জের যে জায়গাগুলো আছে ওগুলো এখানকার থেকে 100 টাইমস বেটার। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা হলো পুরোটাই ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি। আপনারা যারা ইউথ আছেন আমি তাদেরকে প্রেফার করবো, যদি আপনারা মাউন্টেন দেখতে চান তাহলে সাকাহাফং, তাজিংডং, দুতং পাহাড় এই সমস্ত জায়গাতে যান। ওয়াইল্ডে যান তাহলে আপনারা অ্যাকচুয়ালি মাউন্টেনের ফিল নিতে পারবেন। এখানে আসলে এখানে কী পাবেন ভাই, এখানে কিছু রিসোর্ট আছে, হইচই, মানুষের হইচই, কিছু দোকানপাট, স্যাম, চিম্বুক, নীলাচল, নীলগিরি, তারপর এই জায়গাগুলো, ইভেন সাজেক, সবগুলোই সেম। একটা কোনোটাই আপনাকে এক্সট্রাঅর্ডিনারি কোনো ফিল দিবে না, বা একটা থেকে একটা যে ডিফারেন্ট, আপনি ওই ডিফারেন্টগুলোই বুঝতে পারবেন না। সব কিছুই সেম। ওয়াইল্ডে গেলে আপনি অ্যাকচুয়ালি মাউন্টেনের যে ফিল আছে ওইটা পাবেন। আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাড়া দার্জিলিং পাড়াতে। এখান থেকে কেওক্রাডং-এর দূরত্ব 4-5 কিলোমিটারের মতো। আমরা এখন এই পাড়াটা ঘুরে আবার বগালেকে ব্যাক করব। এই জায়গাটা আপনাকে অনেকটা সাজেকের মতো ফিল দিবে। দুই পাশে সাজানো গুছানো ঘর বাড়ি এবং ছোট ছোট দোকান, আর খুব পরিচ্ছন্ন একটা শহর। এখানে অনেক ডাস্টবিন আছে, আমি কোনো পাড়াতে সাধারণত ডাস্টবিন দেখিনি। এরা খুব সুন্দরভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করে থাকে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনি এই পাড়ার রাস্তাগুলো দেখেন কত পরিষ্কার। রাস্তার মধ্যে একটা সিঙ্গেল ময়লা পাবেন না, পলিথিন থেকে শুরু করে কোনো ধরনের ময়লা এখানে দেখতে পাবেন না, এতটাই ক্লিন। ডাস্টবিনের পাশাপাশি এখানে কিন্তু এরকম ছোট ছোট অনেক ঝুড়ি আছে যেগুলো সাধারণত এই পাড়ার মানুষ ময়লা ফালানোর জন্য ইউজ করে, যেটা আমি বান্দরবনের আর কোনো পাড়াতে দেখিনি। এই একটা কারণে দার্জিলিং পাড়া অন্যান্য সব পাড়া থেকে আলাদা। বাংলাদেশের আর কোনো পাড়াতে এইভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট হয় না যেটা এখানে হয়। দার্জিলিং পাড়া ঘুরে আমরা এখন চলে যাব বগালেকে, দেন বগালেক থেকে বান্দরবন, তারপর ঢাকা। আমরা আমাদের আজকের এই বান্দরবন ট্রিপে এসেছিলাম ভ্রমণপ্রিয় পর্যটকের সাথে। আপনারা যদি ওদের সাথে আসেন, ফার্স্ট অফ অল যে প্রবলেমগুলো ফেস করবেন সেটা আপনাদেরকে বলছি। ফার্স্ট অফ অল, আপনারা যে বাসে আসবেন ওইখানে লেগ স্পেস পাবেন না। ওই বাসগুলো সাধারণত ঢাকা শহরে চলার জন্য, ওইটা আসলে লং রুটের বাস না। আপনি লেগ স্পেস একবারেই পাবেন না, আপনি রাতে ঘুমাইতে পারবেন না, আপনার পুরো জার্নিটা হবে পেইনফুল। দেন ওরা আপনাকে যে রেস্টুরেন্টে খাবার দিবে ওইখানে প্রচুর পরিমাণে রাশ হবে, এতই রাশ হবে যে আপনি বুঝতে পারবেন না যেটা আসলে মানুষের খাবার নাকি খাবার। দেন আরেকটা প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে লোকাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে। আপনি যখন বান্দরবন শহর থেকে রুমা পর্যন্ত যাবেন বাসে, তখন ওদের টিম সাইজ থাকে সাধারণত 40 থেকে 44 জন, এবং ওরা বাস নিবে 35 সিটার বা 30 সিটার, এবং বাকিদেরকে হয় দাঁড়ায় যেতে হবে, নাহলে সাদে যেতে হবে। ওরাই বলবে যে ভাই কিছু লোক সাদে চলে যান, আপনি টাকা দিয়ে আসতেছেন, আপনি 4000 টাকা পেমেন্ট করবেন ওদেরকে, দেন আপনাকে কেন বলবে যে সাদে যেতে। ওরা এইভাবেই অ্যারেঞ্জ করে যে কিছু লোককে ওরা সাদে পাঠাবে এবং বাকিদেরকে নিচে সিট দিয়ে বসিয়ে নিয়ে যাবে। এরপর রুমের ক্ষেত্রে আপনাদেরকে কখনোই প্রপার রুম দিবে না। 10 জনের রুমে 15 জনকে দিবে, 15 জনের রুমে 20 জনকে দিবে, এইভাবে দিবে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে ভাই ট্যুরে আসলে এইগুলো অ্যারেঞ্জ করতে হবে। ভাই এটা কিন্তু সাকাহাফং না, এটা আন্দারমানিক না, এটা রিজার্ভ ফরেস্ট না যে আমি পাড়ার জুম ঘরে থাকতেছি অথবা পাড়ার মধ্যে একটা রুম নিয়ে থাকতেছি। ইটস নট লাইক দিস, এটা রিল্যাক্স ট্যুর। হোয়াট ডাজ ইট মিনস রিল্যাক্স ট্যুর? আপনি এখানে আরামে ট্রাভেল করবেন, এখানে আপনি পেইন নেবেন না। আপনি যদি পেইন নেন তাহলে তো এটা অ্যাডভেঞ্চার হয়ে গেল, তাহলে তো এটা রিল্যাক্স ট্যুর থাকে না। আমরা যখন সাকা সামিট করছি, এছাড়া যত অ্যাডভেঞ্চার ডেস্টিনেশনে যাই, ওইখানে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়, কারণ ওইটা অ্যাডভেঞ্চার ট্যুর। ওইখানে আমাদের ট্যুরের ডিসক্রিপশনেই লেখা থাকে যে আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হবে এবং আমাদেরকে এই প্রবলেমগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। বাট হোয়াই ইন রিল্যাক্স ট্যুর? আমরা যদি এত টাকা দিয়ে রিল্যাক্স ট্যুরে এসে অ্যাডভেঞ্চার ট্যুরের মতো কষ্ট করি, তাহলে আমরা কেন গ্রুপের সাথে এইভাবে রিল্যাক্স ট্যুরে আসবো? দেন সব থেকে বিরক্তিকর ব্যাপার হচ্ছে ওরা গ্রুপের মধ্যে বলে যে এই ট্যুরটা 3 রাত 2 দিনের ট্যুর। দ্যাট মিনস 1 রাত বগালেক স্টে করবে অথবা কেওক্রাডং-এর কোনো রিসোর্টে স্টে করবে। বাট অ্যাকচুয়ালি এটা 3 রাত 2 দিনের ট্যুর না।
ওরা হচ্ছে 1.5 দিনের মধ্যে ট্যুর শেষ করে দিচ্ছে। দুপুর 12টা বাজে বান্দরবান শহরে ছেড়ে দিচ্ছে, বলছে যার যার মতো ঘুরেন, রাত 9টা বাজে আমাদের ঢাকার উদ্দেশ্যে বাস ছাড়বে, এই পর্যন্ত আপনারা যার যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরেন, উই ডোন্ট নো অ্যাবাউট দিস। সাধারণত অন্যান্য গ্রুপ যেটা করে, ট্যুরটা শেষ হবে সন্ধ্যা 7টায় বা 8টায় এবং রাত 9টা কিংবা 10টার মধ্যে আমরা বাসে চলে যাই ফ্রেশ হয়ে ডিনার করে। কিন্তু এই যে এত লম্বা সময়টা দিচ্ছে, এই লম্বা সময়টা তো আমাদের জন্য একটা হ্যাসেল। আমরা এই লম্বা সময়টা কি করব? এই যে তারা আমাদেরকে একটা লম্বা সময় দিয়েছে, এই লম্বা সময়টা স্পেন্ড করার জন্য আমরা চলে আসছি মেঘলাতে। সবাই কিন্তু এই সময়টুকু স্পেন্ড করার মতো টাকা কাছে রাখে না, কারণ সবাই বাজেট ট্যুরে আসে, সবাই একটা লিমিটেড বাজেট নিয়ে আসে। যার কাছে আনলিমিটেড টাকা আছে সে তো ভাই গ্রুপ ট্যুরে আসবে না, সে তো রিল্যাক্স ট্যুরই করতে পারে একা ইন্ডিভিজুয়াল। সে কেন এরকম একটা চিপ বাজেট ট্যুরে আসবে? সব থেকে বড় ব্যাপার হচ্ছে বগালে কেওক্রাডংয়ের যে ইভেন্টগুলো আছে এটা পুরোটাই স্ক্যাম। আমরা ভোর 6টা বাজে বান্দরবান শহরে পৌঁছাই এবং বান্দরবান শহর থেকে বগালেক পর্যন্ত যেতে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা সময় লাগার কথা, বাট আমরা বগালেক পৌঁছাই বিকেল 5টা বাজে। এবং এই লম্বা সময়টা আমাদেরকে বিভিন্ন চেকপোস্টে চেক ইন করতে হয়েছে, বিভিন্ন জায়গাতে আমাদের আইডি কার্ড জমা দিতে হয়েছে, ফর্ম ফিল আপ করতে হয়েছে। এত হ্যাসেল, আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আমি বাংলাদেশের কোনো জায়গায় না, আমি বিদেশে যাচ্ছি, আমি ইমিগ্রেশন করতেছি, আমাদের এত পরিমাণ সময় ওখানে ওয়েস্ট হয়েছে। সো ওভারঅল সব কিছু মিলে আমি এই যে বগালেক কেওক্রাডংয়ের ইভেন্ট আছে এটাকে স্ক্যাম মনে করি, দ্যাটস ইট, আর কিছু না। আপনি কেওক্রাডংয়ে গেলে যে ভিউটা পাবেন, আপনি চিম্বুক, নীলগিরি, নীলাচল ওইখানে সেম ভিউটা পাবেন, কখনো কখনো বেটার ভিউ পাবেন। সো আমি মনে করি না এখানে আসলে এত কষ্ট করে যাওয়ার কোনো প্রয়োজন আছে। সব থেকে মজার বিষয় হচ্ছে, একদম ফানি একটা বিষয়, এখানে গাইড লাগে, গাইড ছাড়া আপনাকে যেতে দিবে না। আর সাজেকে গাইড ছাড়া যাওয়া যায়, এটা পুরোটাই রাস্তা, এখানে কোনো ট্রেইল নাই, কোনো ট্রেকিং নাই, এখানে কোনো ঝিরোপথ নাই, কোনো অ্যাডভেঞ্চার ডেস্টিনেশন নাই। এখানে আপনার গাইড কেন লাগবে? এটা তো পুরো রাস্তা। আপনার যে ড্রাইভার আছে, বাস ড্রাইভার অথবা চাঁদের গাড়ির ড্রাইভার আছে, সে আপনাকে ইজিলি এখানে নিয়ে আসতে পারে। আপনি শুধু 2000 টাকা খরচ করে কেন গাইড ভাড়া করবেন? এখানে গাইডের কোনো প্রয়োজনীয়তা আসতে আমার মনে হয় না। এবং আসার পর আমি গাইডের রোল কি আমি সেটাই বুঝতে পারিনি। কেন আমরা গাইড নিচ্ছি? একটা গাইডের কাজ কি? আমরা যারা হিল ট্রেকার আছি, আমরা যারা অ্যাডভেঞ্চার ট্রাভেল করি, বিভিন্ন মাউন্টেন সামিট করি, আমরা জানি যে গাইডের কী কী প্রয়োজনীয়তা আছে, ওইখানে গেলে বোঝা যায়। কিন্তু এখানে গাইড দিয়ে কী করবো আমরা? আই ডোন্ট নো যে তারা কেন এটাকে ম্যান্ডেটরি করছে। সো আমি প্রেফার করবো যারা রিল্যাক্স ট্যুরে আসতে চান, মাউন্টেন দেখতে চান, তারা নীলগিরি, নীলাচল, চিম্বুক এই পাহাড়গুলো ঘুরে চলে যান। কোনো গ্রুপ ট্যুরের প্রয়োজন নেই, জাস্ট আপনি বান্দরবান শহরে আসবেন ঢাকা থেকে, ভালো একটা বাস নেবেন, শ্যামলী অথবা অন্যান্য যে বাসগুলো আছে 36 সিটের, যেখানে ভালো লেগ স্পেস আছে, বাস নিয়ে চলে আসবেন। দেন একটা সিএনজি ভাড়া করবেন অথবা চাঁদের গাড়ি ভাড়া করবেন, ডিপেন্ডস অন হাউ মেনি পিপল ইউ হ্যাভ। তারপর আপনি ঘুরবেন আপনার ইচ্ছা মতো, দেন রাতের বেলা আবার রিটার্ন করবেন। আপনারা যদি 4 থেকে 5 জন হন তাহলে 3000 থেকে 3500 টাকার মধ্যে খুবই রিল্যাক্সে এই ট্যুরগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। আমি মনে করি না এখানে গ্রুপের সাথে আসার কোনো প্রয়োজনীয়তা আছে, যদি আপনি নীলগিরি, নীলাচল, চিম্বুক এগুলো দেখতে চান। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনে। যারা আমার চ্যানেল একেবারে নতুন, সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।